সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফড়িয়ে উঠে বসে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাক ডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ একটা শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাহিরে কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে সবাইকে ডাক দিল। পদ্ম আবার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে এসে পদ্মজার সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদকে? যাও, বললেন হেমলতা। হানি, মঞ্জুরা আর সম্পর্কে ভাবি হয় এমন আরও 2জন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হলেন। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ এসে সবার পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যামু সাদনা তলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে 5 কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি? দুলা ভাইরা কোলে নেয় তো, বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না? মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমাপ্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনের রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি। এক একটা খোলায় দূর্বা, ধান, হলুদ, বাটা হলুদ, শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদল নিচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসেছে হলুদ চাইতে। হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধু 6-7 জন নিয়ে করেছেন, হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ের হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়। বিশাল এক থালা, তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন। নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়। স্বামী আর স্বামীর বাড়ির সব মা বাপের সাথে দেখা করতে তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে। চোখের পলকই ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো। ফোপাতে ফোপাতে খাবার শেষ করে। চোখের জলে বুক ভেজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে সে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনের শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনো দিনও না। পদ্মজার 2 হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলানো। চারদিক ঘিরে মেয়েরা সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমির সেসব পাত্তা দিল না। সোজা হেমলতার কাছে গেল, গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই।
আমিরের অকপট অনুরোধ হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বললেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন আমির কথা বলতে চায়। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো আর করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পিছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা যা প্রশ্ন করি সত্য বলবে। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি মিথ্যে বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল, বলল, আম্মা যখন যা করছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করলো, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আপনিও জানেন, সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে পছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দিব। পদ্মজা অপমানে থমথম হয়ে গেল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হয় ভালো, আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাতটা ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন, বলল পদ্মজা। সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছেন। বউ কবুল বলছে না বলে শুনে অনেকে ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে। ছলছল চোখ নিয়ে 3 বার কবুল বলে। হেমলতার চোখ দিয়ে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজাবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানো পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে আর ছাড়ছি না। বিয়ে বাড়ির ভিড় কমে গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারদিক হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায়ের পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়েই আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণা মাথার পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না, কিন্তু একদম কাঁদবি না। আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না। এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রিদওয়ান তাড়া দেয়, সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আম্মা কই, আমার আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছে না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখে পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হ্যালো।